where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমি সুকুমার সাহা মালদা টাউন স্কুল থেকে এসেছি। আজকে ভৌতিকালে তোমাদের আমি পরিমাপ চ্যাপ্টারটি পড়াবো। আমি শুরু করছি তাহলে। এটা হয়তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে অনেকেরই হয়ে গেছে, কিন্তু হয়ে গেল এই চ্যাপ্টারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রত্যেককেই এই চ্যাপ্টার উপর গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেটা কিন্তু এই চ্যাপ্টারের উপর দাঁড়িয়ে আছে। এই চ্যাপ্টার যদি আমরা সঠিকভাবে অনুধাবন না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারে গিয়ে আমরা একক সম্বন্ধে কোনো আমাদের ধারণাই তৈরি হবে না। সেই জন্য প্রত্যেকে হয়ে থাকলো এই চ্যাপ্টারটি খুব মন দিয়ে শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, এবং তোমাদের একটা রিভিশন হবে ভাববে। আমি তাহলে শুরু করছি পরিমাপ ও একক পদ্ধতি। শ্রেণী নবম, বিষয় ভৌত বিজ্ঞান। অধ্যায় পরিমাপ। প্রথমে তোমাদের আছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। কি জিনিস ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি? তাহলে শব্দটা শুনে আমরা বুঝতে পারছি প্রাকৃতিক রাশি। শব্দটা শুনে আমরা বুঝতে পারছি প্রাকৃতিক অর্থাৎ প্রকৃতিতে যে সকল রাশি আছে, যে সকল রাশিকে আমরা পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি, যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি। যেমন এই বোর্ড, আমি যে বোর্ডটা লিখি, এই বোর্ডটা কি প্রাকৃতিক রাশি? বা আমি যে ঘরে পড়াচ্ছি সেটা কি প্রাকৃতিক রাশি? না। যেগুলোকে আমরা পরিমাপ করতে হয়, যেমন এই বোর্ডটার আমি দৈর্ঘ্যটাকে পরিমাপ করতে পারবো, এই বোর্ডটার আমি প্রস্থটাকে পরিমাপ করতে পারবো। তাই দৈর্ঘ্য গুরুত্ব প্রস্থের ক্ষেত্রফল, তাই এই বোর্ডটার ক্ষেত্রফল আমরা পরিমাপ করতে পারবো। বা আমি যে ঘরে দাঁড়িয়ে পড়াচ্ছি সেই ঘরটার আয়তন কত, সেই আয়তনটাকে আমরা পরিমাপ করতে পারবো। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, ভর হোক, আয়তন হোক, এগুলো সবই হচ্ছে ভৌত রাশি, যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো। এই প্রাকৃতিক রাশিকে আমরা আবার দুভাগে ভাগ করছি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে রাশির মান আছে কিন্তু কোনো দিক নাই, বা সাধারণ বীজগাণিতিক পদ্ধতির সাহায্যে যে সকল রাশির আমরা যোগ বিয়োগ করতে পারবো সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন উদাহরণ হিসেবে কি হতে পারে? দৈর্ঘ্য হতে পারে, ভর হতে পারে, ঠিক আছে, আয়তন হতে পারে, ঘনত্ব হতে পারে। এটা সবই হচ্ছে আমাদের দূরত্ব। দৈর্ঘ্য হচ্ছে মিলিয়ে হচ্ছে দূরত্ব। এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশিটা কি বললাম আমি? যে রাশির মান আছে কিন্তু দিক নাই, মান আছে কিন্তু দিক নাই, বা সাধারণ বীজগাণিতিক পদ্ধতির সাহায্যে যে সকল রাশির আমরা যোগ বিয়োগ করতে পারবো সেগুলো হচ্ছে স্কেলার রাশি। এবার ভেক্টর রাশি তাহলে যাই। ভেক্টর রাশি হচ্ছে যে রাশির মান আছে এবং অভিমুখ আছে, দুটোই আছে, তাকে বলছে আমরা ভেক্টর রাশি। এগুলো কিন্তু এই ভেক্টর রাশি কিন্তু আমরা সাধারণ বীজগাণিতিক উপায়ে ভেক্টর রাশি যোগ বিয়োগ করতে পারবো, যেটা স্কেলার রাশি পাচ্ছিলাম আমরা। এগুলোর জন্য কি আছে? এটা আমাদের ভেক্টরের যে সংযোজন নীতি, সেই ভেক্টরের সংযোজন নীতির সাহায্যে ভেক্টর রাশি আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে আমরা পেলাম স্কেলার রাশির মান আছে কিন্তু দিক নাই, কিন্তু ভেক্টর রাশির মান এবং দিক দুটোই আছে, মান ও দিক দুটোই আছে, আর এটা শুধুমাত্র মান আছে। উদাহরণ হিসেবে কি হবে? সরণ হবে, বল হবে, বেগ হবে, ত্বরণ হবে, মন্দন হবে। এগুলো হচ্ছে সবই হচ্ছে ভেক্টর রাশি। এবং ভেক্টর রাশির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যে ভেক্টর রাশি লিখবার সময় আমাদের মাথায় কিন্তু একটা অ্যারো সাইন দেওয়া উচিত। মনে করেন তোমরা যেমন কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু
যে কার্য হচ্ছে, কার্য এটাকে যদি আমরা ডাবল বলি, বল ও সরণের গুণফল। তাহলে এখানে বল হচ্ছে ভেক্টর রাশি, এফ ডট প্রোডাক্টে থাকে এটা এফ ডট এস, এই যে মাথায় ভেক্টর সাইন দিলাম, ভেক্টর রাশি মাথায় ভেক্টর সাইনটা দেবে তোমরা। ঠিক আছে, তাহলে আমরা স্কেলার রাশি বুঝলাম, ভেক্টর রাশি বুঝলাম। যেমন মনে করো আমি আর একটা এমনি জেনারেল উদাহরণের সাথে দূরত্ব এবং সরণ যে ব্যাপারটা, কনসেপ্টটা, মনে করো তুমি এই জায়গা থেকে রওনা দিই, এ হচ্ছে তোমার বাড়ি, বি হচ্ছে তোমার স্কুল। এবার যখন জেনারেলি আমরা যখন বাড়ি থেকে বেরোই, আমাদের তো সোজা পথ থাকে না, আমরা এরকম ভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছি, মানে এরকম রাস্তা হলো, এখান থেকে আবার টার্ন নিলাম এরকম, এখানে গিয়ে স্কুলে পৌঁছালাম। তাহলে দেখো আমি হয়তো বাড়ি থেকে স্কুলের দূরত্ব আমার 2 কিলোমিটার, আমি এইটা যে গেলাম মনে করি 2 কিলোমিটার পথ গেলাম, ঠিক আছে। তাহলে দেখো মানটা হচ্ছে 2 কিলোমিটার, কিন্তু কোনো দিক নেই, দেখো দিকে বারবার পরিবর্তন, এখানে আসলাম, এখানে এসে দিকের পরিবর্তন হয়ে গেছে, এখানে এসে দিকের পরিবর্তন, এখানে এসে দিকের পরিবর্তন, বারবার দিকের পরিবর্তন, মানটা আছে, মানটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এটা স্কেলার আছে। এবার এই সরণটা কি? সরণ হচ্ছে এ এবং বি কে যদি আমি একটা সরল রেখা দ্বারা যুক্ত করি, প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর যে দূরত্বটা এবং সরল রেখায় যে দূরত্বটা, সেটাই হচ্ছে আমাদের সরণ। আর মান হচ্ছে মনে করো এটা মান হচ্ছে 1.5 কিলোমিটার, মনে করো সরণটা, মানটা হচ্ছে 1.5 কিলোমিটার এবং একটা নির্দিষ্ট হৈমুখ থাকছে, সেই জন্য সরণটা হয়ে গেল ভেক্টর রাশি আর দূরত্বটা হয়ে গেল স্কেলার রাশি। ঠিক আছে, এবার চলে আসছি আমরা মেন যে ভাইটাল পার্টটা, সেটা একক। আর একটা জিনিস বলি আমি এখানে, ক্ষেত্রফলকে কিন্তু আমরা আপাতভাবে স্কেলার রাশি বললো, ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি হিসেবে বিবেচনা করা হয়। তার পরবর্তীকালে দেখবেন ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস, এখানে ডিএসটা কিন্তু আমরা ক্ষেত্রফল এবং এটাকে আমরা কিন্তু ভেক্টর রাশি হিসেবে বিবেচনা করছি। শুধু ক্ষেত্রফলকে আপাতভাবে স্কেলার রাশি মনে হলো, ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি। হ্যাঁ, তাহলে আমরা বললাম ভৌত রাশি, ভৌত রাশি ক্লাসিফিকেশন, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। এবার চলে আসছি আমরা একক। একক তোমরা জানো যে কোনো ভৌত রাশিকে সঠিকভাবে পরিমাপ করবার জন্য এককের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। একক ছাড়া আমরা কোনো ভৌত রাশিকে কখনোই পরিমাপ করতে পারবো না, ভৌত রাশিটা অর্থহীন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এককটা তাহলে কাকে বলছি? কোনো ভৌত রাশি, মন দিয়ে শুনবে, কোনো ভৌত রাশি কোনো নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ করে তুলনামূলকভাবে সেই ভৌত রাশিটি পরিমাপ করা হয় এবং সেই নির্দিষ্ট পরিমাণটিকে ওই ভৌত রাশি একক বলে। তাহলে কি বললাম? কোনো ভৌত রাশি কোনো নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে সেই ভৌত রাশিটি পরিমাপ করা হয়, সেই নির্দিষ্ট পরিমাণটিকে সেই ভৌত রাশি একক বলা হয়। যেমন গ্রাম, সিজিএস তোমার পরবর্তীকালে এককের পদ্ধতি করে দেবো, সিজিএস এ গ্রাম, এসআই ভরের একক হচ্ছে কেজি, সিজিএস এ গ্রাম ভরের একক, এসআই কেজি। গ্রামকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি সিজিএস পদ্ধতিতে ভরের একক হিসেবে, এসআই ভরের একক হিসেবে আমরা কেজিকে স্ট্যান্ডার্ড ধরছি, সেই মধ্যে নির্দিষ্ট পরিমাণকে আমাদের নির্দিষ্ট করে। তাহলে এককে যে বৈশিষ্ট্যগতভাবে এককে আমরা দুভাগে ভাগ করছি। তার আগে আমি বলবো এককের প্রয়োজনীয়তা, যেটা আমাদের বলছিলাম। যেমন মনে করো আমি একটি পাত্রে দুটো পাত্র নিলাম, আমি জল নিলাম, এককের প্রয়োজনীয়তা। এবার আমি বললাম এখানে 5 জল আছে, এখানে 6 জল আছে, 5 আর 6 দিয়ে কি বুঝতে পারছি না দেখি। তাহলে আমাকে এখানে বলতে হবে কত পরিমাণ জল আছে। এখানে আমি বললাম 5 ঘনসেমি জল আছে, তাহলে বুঝে নিলাম আমি এটা জলের আয়তন বোঝাতে ব্যবহৃত হচ্ছে। এখানে যে জলটা আছে সেই জলটা আমি বললাম 4 আছে হাইটের দিক দিয়ে, তাহলে এখানে 4 কি? 4 হতে পারে, এটা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, ফুট হতে পারে। তাহলে একক ছাড়া কোনো ভৌত রাশিকে আমরা কখনো সঠিকভাবে পরিমাপ করতে পারবো না। কেউ বললো আমার বয়স 5, 5 কি? 5 মাস না 5 বছর না কত? তাহলে এই যে মাস বা বছর, এটাই হচ্ছে আমাদের একক। তাহলে কোনো ভৌত রাশিকে যদি আমরা সঠিকভাবে প্রকাশ করতে চাই,
তাহলে একক ছাড়া কোনো ভৌত রাশিকে আমরা কখনোই ফোকাস করতে পারবো না। ঠিক আছে, এবার বৈশিষ্ট্যগতভাবে একককে আমরা দুভাগে ভাগ করব। চলে আসছি তাহলে আমরা তাহলে এককের সংজ্ঞাটা আমরা বুঝলাম। এবার চলে আসছি বৈশিষ্ট্যগতভাবে একককে আমরা দুভাগে ভাগ করছি। দুভাগে বলে ভুল হবে, আমাদের এখানে আমাদের ভারতবর্ষ মেইনলি সিজিএস এবং এসআইতে চলে, তিন ভাগেই বলছি আমি, সিজিএস, এমকেএস এবং এফপিএস। সিজিএস এইটা কিন্তু মন দিয়ে প্রত্যেকেই শুনবে, কারণ একক যদি তোমরা সঠিকভাবে না বোঝার চেষ্টা করো বা না বুঝতে পারো, তাহলে পরবর্তী যে চ্যাপ্টারগুলো বা হায়ার লেভেলে যখন তোমরা সায়েন্স নিয়ে পড়বে তখন কিন্তু এককে যদি তোমরা বিশাল সমস্যায় পড়বে এবং কোনো ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে পারবে না, অর্থহীন হয়ে যাবে মানে সমস্ত ভৌত রাশি। তাহলে সিজিএস, সিজিএস সেই শব্দটা শুনে বুঝতে পারছো, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। তার আগে এটা বলবার আগে বৈশিষ্ট্যগতভাবে এটা এককের পদ্ধতি হলো, হ্যাঁ এককের পদ্ধতি, এটা এককের পদ্ধতি। আমি বৈশিষ্ট্যগতভাবে যদি বলি, সরি ওইটা আমি বলেছিলাম, ওইটা বৈশিষ্ট্যগতভাবে এটা হবে না, এটা হচ্ছে পদ্ধতিগতভাবে। আর বৈশিষ্ট্যগতভাবে এটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, মূল একক বা প্রাথমিক একক, মূল একক বা প্রাথমিক একক, আর একটা হচ্ছে লব্ধ একক। এককের পদ্ধতিটা আমি পরে বলছি, তোমরা আগে এটাকে দেখে দাও। তাহলে বৈশিষ্ট্যগতভাবে আমরা এককে দুভাগে ভাগ করছি, মূল একক বা প্রাথমিক একক, আর একটা হচ্ছে লব্ধ একক। প্রাথমিক একক বা মূল, মূল হলো ভিত্তি, যেমন যার উপর ফাউন্ডেশনটা দাঁড়িয়ে থাকে, একটা বাড়ি যেমন ফাউন্ডেশন বেসের উপর দাঁড়িয়ে থাকে, সেরকম মূল একক বা প্রাথমিক এককটা কি জেনে আমরা বলি দৈর্ঘ্য, ভর বা সময়ের একককে মূল একক বা প্রাথমিক একক বলে। কিন্তু আরো ভালোভাবে বললে কি হবে, যে সকল রাশির এককগুলো হচ্ছে স্বতন্ত্র, যে সকল রাশির এককগুলো স্বাধীনভাবে গঠিত হয়, যে সকল রাশির একক ছাড়া অন্যান্য কোনো ভৌত রাশির একক গঠন করা যায় না, তাকে বলা হয় মূল একক বা প্রাথমিক একক। তাহলে কি বললাম, যে সকল ভৌত রাশির এককগুলো হচ্ছে স্বতন্ত্র, যারা স্বাধীনভাবে গঠিত হয়, যে সকল রাশির একক একে অন্যের উপর নির্ভরশীল নয়, এবং যে সকল রাশির এককের সাহায্যে অন্যান্য রাশির এককগুলো গঠন করা যায়, তাকে বলা হচ্ছে মূল একক বা প্রাথমিক একক। তাহলে আমি কি বললাম, দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়, দৈর্ঘ্য, ভর, সময়। দেখো আমি দৈর্ঘ্য মাপার সময় কখনো আমার ভর বা সময় দরকার পড়ছে না, পড়ছে? আমি মনে করো এই গাছটা, আমি এই চকটা দৈর্ঘ্য মাপতে চাই, মাপার জন্য আমার কি লাগবে, একটা স্কেল লাগবে। আমার এটা বড় দরকার নেই, আমার হাতে কোনো ঘড়িও দরকার নেই। তাহলে এই দৈর্ঘ্যটা মাপার সময় আমি ভরের উপর নির্ভর করছি না, সময়ের উপর নির্ভর করছি না। সেই জন্যই হচ্ছে স্বতন্ত্র, এটা স্বাধীনভাবে গঠিত হয়, একে অন্যের উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, তাহলে সেইগুলো হচ্ছে মূল একক বা প্রাথমিক একক। তা বুঝলাম। এবার চলে আসছি আমি লব্ধ একক। লব্ধ একক কাকে বলে, যে সকল রাশির এককগুলো এক বা একাধিক সমজাতীয় বা ভিন্ন জাতীয় মূল এককের দ্বারা গঠিত হয়, তাকেই বলা হয় লব্ধ একক। আমি আবার বলছি, যে সকল রাশির এককগুলো এক বা একাধিক সমজাতীয় বা ভিন্ন জাতীয় প্রাথমিক এককের দ্বারা বা মূল এককের দ্বারা গঠিত হয়, তাকে বলা হয় লব্ধ একক। যেমন চলে আসে লব্ধ একক উদাহরণ হিসেবে কি হবে, ক্ষেত্রফল হবে, আয়তন হবে, অনেক উদাহরণ হবে, ঘনত্ব, বেগ, ত্বরণ, মন্দন, বল, ভরবেগ, চাপ, এগুলো সবই হচ্ছে আমাদের লব্ধ একক। তাহলে লব্ধ একক আমরা উদাহরণ হিসেবে এবার দেখব, যেটা এক বা একাধিক প্রাথমিক এককের সাহায্যে গঠিত হচ্ছে, তাই তো? তাহলে আমি এককের ক্লাসিফিকেশন এটা আমি পরে যাচ্ছি, আগে এটা বলে দিই, না তো বোর্ডটা আমার শর্ট হয়ে যাচ্ছে। যেমন মনে করো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এটা কি, কারণ আমি বলছি এই বোর্ডটার ক্ষেত্রফল, তাহলে কি করতে হবে, আমাকে দৈর্ঘ্যটা মাপতে হবে, প্রস্থটা মাপতে হবে। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ একটা দৈর্ঘ্য, তাহলে কটা প্রাথমিক একক এখানে ব্যবহার হলো, দুটো, সেই জন্য ক্ষেত্রফল হয়ে গেল একটা লব্ধ একক।
আয়তন। আমি এই ঘরটার আয়তন পরিমাপ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই ঘরটার দৈর্ঘ্য নিতে হবে, প্রস্থ নিতে হবে এবং এই হাইটটাকে নিতে হবে, উচ্চতাকে নিতে হবে। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ একটা দৈর্ঘ্য হয়, উচ্চতা একটা দৈর্ঘ্য হয়। তাহলে এখানে তিনটি প্রাথমিক একক আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে আয়তনটা হয়ে গেল একটা লব্ধ একক। ঘনত্ব, ঘনত্ব সমান সমান কি পাবো আমরা? ভর বাই আয়তন। ভর হচ্ছে একটা প্রাথমিক একক, তোমরা জানো, আর আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে ঘনত্বটা হয়ে গেল একটা লব্ধ একক। বেগ, বেগ হচ্ছে সরণ বাই সময়। সরণটা কি? সরণটা হচ্ছে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হচ্ছে প্রাথমিক একক, সময়টাও প্রাথমিক একক। তাহলে এখানে দুটো প্রাথমিক একক ব্যবহার হলো, তাহলে এই কারণে বেগটা হয়ে গেল একটা লব্ধ একক। তাহলে আমরা প্রাথমিক একক এবং লব্ধ একক সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। তাহলে প্রাথমিক এককগুলো হচ্ছে স্বতন্ত্র, স্বাধীনভাবে গঠিত হয়, একে অন্যের উপর নির্ভরশীল নয়, সেইগুলো হচ্ছে প্রাথমিক একক। আর যে সকল রাশির এককগুলো এক বা একাধিক প্রাথমিক এককের সাহায্যে গঠিত হয় তাকেই বলা হয় লব্ধ একক। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা এককে। এই জায়গাটা আমি আবার আসবো অন্যভাবে, ইউনিট হিসাবে। যখন আগে আমি এককের ক্লাসিফিকেশনটাকে আসি, সিজিএস, এমকেএস এবং এফপিএস। তাহলে বৈশিষ্ট্যগতভাবে একককে আমরা দুভাগে ভাগ করলাম, প্রাথমিক একক এবং লব্ধ একক। এবার এককের পদ্ধতি, তিনটে পদ্ধতিতে আমরা এককের ক্লাসিফিকেশন করছি। একটা হচ্ছে সিজিএস, এমকেএস আর হচ্ছে এফপিএস। সিজিএস, তাহলে সিজিএসটা কি? যে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এটা কিন্তু সব প্রাথমিক এককের উপর বেস করেই তৈরি হয়েছে। হ্যাঁ, এটা প্রাথমিক এককে আমরা দেখতে পেয়েছিলাম, এটা পরে পত্রিকায় আবার ইলাবোরেট করা হয়েছে 1960-তে। দৈর্ঘ্য, ভর, সময়। তাহলে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা ভর, এটা সময়। এই তিনটে কিন্তু প্রাথমিক একক। তাহলে সিজিএস এর সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। একবারে এমকেএস এর যদি চলে আসি, এম ফর মিটার, কে ফর কেজি, এস ফর সেকেন্ড। তাহলে এটাও দৈর্ঘ্য, ভর, সময়। এমকেএস পদ্ধতিটা আলাদা শুধু হয়ে গেল। এফপিএস এর এ ফর ফুট, টি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। যদিও আমাদের ভারতবর্ষ বা বেশিরভাগ কান্ট্রিতেই অ্যাকচুয়ালি সিজিএস এবং এমকেএস পদ্ধতি কিন্তু বহুল প্রচলিত। এফপিএস পদ্ধতি আমাদের ভারতবর্ষে ব্যবহার খুব কমই হয়, যদিও আমরা ফুট এককটাকে খুব ব্যবহার করি। মেনলি এটা ব্যবহার হয় ইংল্যান্ড, স্কটল্যান্ড, সাউথ ওয়েলস, এইসব জায়গা, মানে গ্রেট ব্রিটেন, এই অঞ্চলটায় বেশি আমাদের দেখা যায় এফপিএস পদ্ধতিটা ব্যাপক ব্যবহার আছে। আমরাও ব্যবহার করি, ফুটটাকে কিন্তু আমরা ব্যবহার করি, পাউন্ডটাকে আমরা ওইভাবে ব্যবহার করি না, ফুটটাকে আমরা ব্যবহার করি কম বেশি। সিজিএস এবং এমকেএস পদ্ধতির কিন্তু আমাদের দেশে বা বেশিরভাগ দেশেই সিজিএস এবং এমকেএস পদ্ধতি ব্যবহার প্রচুর প্রচলিত আছে। কিন্তু এই তিনটে এককের মধ্যে সীমাবদ্ধ থাকলে মূল একককে সঠিকভাবে প্রকাশ করা যাচ্ছিল না। আরো মূল একককে আরো কি করা, এলাবোরেট করা হলো 1960-তে। দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময় তিনটে তো ছিলই, এর সঙ্গে চলে আসছে আমাদের উষ্ণতা, যার একক কেলভিন বলছি, ঠিক আছে। দীপন প্রাবল্য, যার একক ক্যান্ডেলা বলছি। পদার্থের পরিমাণ, যার একক মোল বলছি।
এটা মূল, আর হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। অ্যাম্পিয়ার। তাহলে কটা হলো? আগের তিনটি ছিল 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 7টা 1960-তে কিন্তু এটা স্টেন্ড করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য ভর সময় নয়, এই এমসিএস পদ্ধতিটাকে এখন বর্তমানে বলা হয় এসআই পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম। হ্যাঁ, এসআই পদ্ধতি নামে কিন্তু পরিচিত। আপনার এমকেএস না বলে এসআই বলি আমরা। তাহলে এমকেএসটাকে আমরা এখন এসআই এর মধ্যে ফেলছি। তাহলে এসআই দেখা যাচ্ছে 7টা মূল একক আমরা পেলাম: দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ আর তড়িৎ প্রবাহ। এই এককগুলো যদি আমরা জানি, তাহলে আমরা যে লব্ধ এককগুলো যেগুলো আছে, যেগুলো আমি বলেছিলাম, সেগুলো আমরা তৈরি করে নিতে পারবো। কেন আমি বলেছিলাম? মনে করো ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্যের একক সিজিএস কি? সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কয়ার। দেখা আমি বের করে নিলাম। আয়তন, আয়তন মানে কি বলেছিলাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের একক সিজিএস এর সেন্টিমিটার, এটা কিন্তু সিজিএস এ হলো, কিন্তু মাথায় রাখবেন সেন্টিমিটার সেন্টিমিটার। তাহলে কি হলো? সেন্টিমিটার কিউব। আমরা পাশাপাশি যে এসআইটাকে লিখে দিই। এসআই দৈর্ঘ্যের একক তোমরা কি পেয়েছিলে? মিটার। তাহলে এই সেন্টিমিটার স্কয়ার জায়গা হয়ে যাবে মিটার স্কয়ার। ক্ষেত্রফলের একক, আয়তনের এককটা হয়ে যাবে মিটার কিউব। ঠিক আছে। ঘনত্ব, ঘনত্ব মানে আমরা কি পেয়েছিলাম? ভর বাই আয়তন। তাহলে ভরের একক সিজিএস কি? গ্রাম। আয়তন একক কি পেলাম? সেমি কিউব বাই, তাহলে গ্রাম বাই না লিখে আমরা এইভাবে লিখি সেন্টিমিটার কিউব পা। তির্যক রেখাতে পার চিহ্নটাকে বোঝানো হলো, বা আমি এটাকে এইভাবেও ইউজ করতে পারি, -3। ঠিক আছে। ত্বরণ, এরও কিন্তু তোমার একক যদি না জানো, তাহলে কিন্তু কোনো ভৌত রাশি তুমি দেখো প্রকাশই করতে পারছো না। তাহলে এই যে আমরা এই এককগুলো ব্যবহার করছি। আর ত্বরণ, ত্বরণ মানেটা কি তোমাকে জানতে হবে অবশ্য। তার আগে বেগটাকে আমরা জানি। বেগ মানেটা কি? সরণ বাই সময়। সরণটা কি? একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক। আচ্ছা, এটা পাশে আমি এসআইটাও লিখে দিই, কেজি পার মিটার কিউব, বা এইভাবে লিখতে পারো হাইফেন দিয়ে মিটার ইনটু দি পাওয়ার -3। বেগ সরণ বাই সময়। সরণটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের একক, তাহলে সিজিএস এর সেমি বাই মানে পার সেকেন্ড, বা মিটার, এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড। এই পেসিজি দেই, তাহলে ফিট পার সেকেন্ড। ত্বরণ, ত্বরণ সমান কি? বেগ বাই সময়। এগুলো কিন্তু তোমাকে জানতেই হবে, তাহলে তুমি এককগুলো ঠিকঠাক পুট করতে পারবে। বেগ বাই সময়, বেগের একক হচ্ছে আমরা কি পেলাম? সেমি পার সেকেন্ড, মানে সেমি বাই সেকেন্ড। নিচে সময়ের একক সেকেন্ড, তাহলে হলো সেমি পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে। বল, বল সমান সমান, দেখো পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস তুমি মনে রাখো, তাহলে প্রত্যেক একক তৈরি হবে। বল সমান সমান কি? ভর ইনটু ত্বরণ। ভরের একক কি? সিজিএস এ গ্রাম। ত্বরণের একক পেলাম আমরা সেমি পার সেকেন্ড স্কয়ার। পার সেকেন্ড স্কয়ারকে আমি সেকেন্ড টু দি পাওয়ার -2 লিখছি। কারণ তোমরা জানো সূচকে, তোমরা জানো 1/x স্কয়ার উপরে উঠে গেলে কি হবে? +2 টা -2, x টু দি -2। সেই কারণে সেমি টু দি পাওয়ার -2 হবে। গ্রাম ইনটু সেমি পার সেকেন্ড স্কয়ার। যদি এটাকে আমরা গ্রাম ইনটু সেমি পার সেকেন্ড স্কয়ার, এটাকে আমরা কি বলি? ডাইন বলি। তাহলে সিজিএস এর বলের একক হচ্ছে ডাইন, কিন্তু আমি যদি ডাইন সমান কি লিখি? গ্রাম ইনটু সেমি পার সেকেন্ড স্কয়ার। এসআই জি চলে যায়, তাহলে গ্রামের জায়গায় কি হবে? ভরের একক এসআই কেজি,
সেমিটা হচ্ছে মিটার হয়ে গেল, আর সেকেন্ডটা তো সবার ক্ষেত্রে সময় একক হচ্ছে সেকেন্ড। এবার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলছি আমরা নিউটন। এবার চলে আসছে, দেখো আমি প্রত্যেকটা কিন্তু প্রাথমিক একককে ব্যবহার করছি না, প্রত্যেকটি প্রাথমিক এককে আমি ব্যবহার করে লব্ধ এককগুলো আমি তৈরি করছি, তাই না? গ্রাম, সেমি, সেকেন্ড, কেজি, মিটার, এগুলো সবই হচ্ছে প্রাথমিক একক, দৈর্ঘ্য, বর্গ, সময়। মেইনলি ম্যাক্সিমামটা আমাদের ব্যবহার হচ্ছে। এখনো পর্যন্ত আমি উষ্ণতা, দীপন প্রাবল্য, ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ, মোল, তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার এখন আমি ইউজ করি, আরো ডিফারেন্ট জায়গায় ইউজ করা যাবে ওগুলোকে। কার্য, কার্য সমান কি? বল ইনটু সরণ। তাহলে বল টোটালটাকে কি বলছি একশো, গ্রাম ইনটু সেমি পার সেকেন্ড কে বলছি আমরা ডাইন। তাহলে ডাইন সেন্টিমিটার ইনটু হাইফেন দিলাম, ডাইন ইনটু সেন্টিমিটার, এটাকে বলছি আমরা আর। আর এসআই কি হয়ে যাবে? এসআই এটা চলে আসবে, ডাইনের জায়গায় কি চলে আসবে? বলের একক আমরা কি পেয়েছিলাম? নিউটন পেয়েছিলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে নিউটন বলেছিলাম। তাহলে ডাইনের জায়গায় চলে আসছে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে, নিউটন। সেমি জায়গায় কি লিখতে পারবো আমরা? দৈর্ঘ্য একক, সেমি জায়গা হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার। এই নিউটন মিটারকে বলা হয় জুল। এই হচ্ছে আমাদের লব্ধ এককগুলো, আমরা বিভিন্ন প্রাথমিক এককের সাহায্যে আমরা কিভাবে লব্ধ এককের এককগুলো তৈরি হয় সেগুলো দেখানো হলো। ঠিক আছে? একক লেখার কিন্তু নিয়ম আছে। একক লেখার নিয়মগুলোকে কিন্তু ইচ্ছামতো একক লেখা যাবে না, সেইটা তোমরা মন দিয়ে দেখবে। আন্তর্জাতিকভাবে কিন্তু একক লেখার নিয়ম স্বীকৃতি আছে, পেয়েছে, যেটা কোনো সায়েন্টিস্টের যদি নাম থাকে, বিজ্ঞানিকের নাম, যে অনুসারে যদি কোনো একক তৈরি হয়, যেমন তোমরা জানো এসআই একটু আগে বললাম, আমি বলের একক কি বললাম? নিউটন। নিউটন কিন্তু তোমার স্মল লেটার লিখতে হবে না, ক্যাপিটাল লেটার লিখতে হবে তোমাকে। হার্জ সায়েন্টিস্টের নাম, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, কিন্তু এইচ জেড। ঠিক আছে? জুল সায়েন্টিস্টের নাম, ক্যাপিটাল জে ইউজ করতে হবে। তাহলে এটা জিনিস মাথায় রাখবে, যে যখন কোনো সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিকের নাম অনুসারে যখন কোনো একক তৈরি হয়েছে, তখন কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। সংক্ষেপে যদি আমরা লিখি, এটাকে যদি আমি আবার স্মল লেটার লিখতে চাই, তাহলে আমাকে পুরোটা লিখতে হবে, নিউটন, NEWTON, এইভাবে আমরা লিখতে পারি, বা হার্জ, HERTZ লিখতে পারবো। কিন্তু যদি আমরা ক্যাপিটাল লেটার লিখতে চাই, মানে সংক্ষেপে যদি লিখতে চাই, তাহলে ক্যাপিটাল লেটার লিখতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা অনেক সময় এককের ক্ষেত্রে বহু বছর, আমি বললাম আমি বাজার থেকে 5 কেজি আলুকে নিয়ে আসতাম, অনেকে দেখি আমরা এটা 5 kgs লিখছি, সেটা কিন্তু ভুল। 5 কেজি লিখবো, আর আমাকে যেটা পুরো নাম্বারে করতে হয়, তাহলে কিলোগ্রাম, তাহলে আমাকে বাংলায় একটা পুরো লিখবো, মানে পুরো ইংলিশে এরকম ভাবে লিখতে পারি। কিন্তু দরকার পড়ে না তোমাদের 5 কেজি, 10 কেজি ইত্যাদি, বা অথবা তাপের একক মনে করো, আমরা জানি ক্যালোরি, একটা বস্তুতে কি পরিমাণ তাপ আছে, 40 ক্যালোরি। ঠিক আছে? ক্যালোরি লিখবা, এটা বহু বচন বলে এখানে এস করে দেওয়া বা ইএস যোগ করে দেওয়া, সেটা কিন্তু চলবে না আমাদের। তাহলে সায়েন্টিস্টের নাম দিয়ে যখন কোনো একক তৈরি হয়েছে, তখন সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যদি কোনো এককে আমাদের এই পরিমাণগুলো যদি আমাদের বহু বচন থাকে, 5 কেজি, 10 কেজি, 50 কেজি, যাই হোক, তখন কিন্তু কেজি এস বা ইএস যোগ করা যাবে না। তাপের ক্ষেত্রে সেটা বললাম। আর আরেকটা জিনিস হচ্ছে মিটারের ক্ষেত্রে আমরা অনেকে এমটি করে দিই, মিটার, সেটা কিন্তু করা যাবে না, মিটার এম, সেকেন্ড এস, হ্যাঁ, এগুলো কিন্তু এইভাবে লিখতে হবে, মিটার এম, সেকেন্ড এস। এছাড়া আমাদের যখন পার থাকছে, যেমন আপেক্ষিক তাপ, তোমরা শুনে থাকবে আপেক্ষিক তাপ,
একটা নির্দিষ্ট প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট আপেক্ষিক তাপ আছে। আপেক্ষিক তাপের সংজ্ঞা হয়তো তোমরা জানো, 7-8 তোমরা পড়েছো যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বস্তুর আপেক্ষিক তাপ বলে। যাক, আপেক্ষিক তাপের একক হচ্ছে কি আমরা ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টি। এই পার গ্রাম পার ডিগ্রি সেন্টি দুবার কিন্তু আমরা পার চিহ্ন ইউজ করতে পারবো না, তির্যক রেখা দুবার আমরা ইউজ করতে পারবো না। পার গ্রাম পার ডিগ্রি সেন্টি আমাকে এইভাবে লিখতে পারি, বা আমি লিখতে পারি এইভাবে, সবচাইতে ভালো হবে ক্যালোরি পার গ্রাম মানে গ্রাম ইনভার্স, পার ডিগ্রি সেন্টি মানে সেন্টিগ্রেড ইনভার্স। ক্লিয়ার? তাহলে দুবার কিন্তু আমি পার চিহ্ন বা তার তির্যক রেখাটা ইউজ করতে পারবো না। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেক সময় দেখি, আমরা দেখতে গিয়ে আমরা দেখেছি যে সেন্টিমিটার লিখতে গিয়ে মাঝখানে এরকম ডট চিহ্ন দিয়ে দিচ্ছি, মাঝখানে কিন্তু ডট চিহ্নটা দেওয়া যাবে না। এটা এককের আন্তর্জাতিকভাবে কিন্তু নিয়ম আছে, তুমি সেমি সিএম দ্যাটস না, ঠিক আছে? মিটারের ক্ষেত্রে এমটি লিখবে, মিটারের ক্ষেত্রে এম লিখবে। এই জিনিসগুলোকে মেনটেন করবে এবং পার চিহ্ন দুবার অর্থাৎ তির্যক রেখা দুবার ইউজ করবে না। সেই ক্ষেত্রে যখন দুবার পার থাকছে তখন আমরা ইনভার্স এইভাবে লিখবো। এই হচ্ছে একক লেখার নিয়মগুলো। এবার আমরা চলে যাচ্ছি মাত্রা। মাত্রা কাকে বলছে? ডাইমেনশন ইংলিশে বলছি এটাকে। কোন ভৌত রাশির মূল এককগুলি যে ঘাতে উন্নীত হয় তাকে ভৌত রাশির মাত্রা বলছি। মাত্রা বলতে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে আমরা ক্যাপিটাল এম, ভরের মাত্রা ক্যাপিটাল এম, সময় হচ্ছে ক্যাপিটাল এম। আমি কি বললাম? কোন ভৌত রাশি মূল এককগুলি যে ঘাতে উন্নীত হয় তাকে সেই ভৌত রাশির মাত্রা বলে। কিরকম? ক্ষেত্রফল। এটা মাথায় রাখবো। আচ্ছা, দৈর্ঘ্য ভর সময় বললাম। এছাড়া আমাদের তড়িৎ প্রবাহ আছে। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এই হচ্ছে মিনিট এমকেএস এ 3টে ছিল, কিন্তু আমাদের এসআই তো এলাবোরেট করে 7টা হয়েছে। তড়িৎ প্রবাহ এখানে অ্যাম্পিয়ার যেহেতু এ, কিন্তু কোনো কোনো বইয়ে আয়ও থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। এ বা আই আমরা ইউজ করি ডাইমেনশন হিসেবে, ঠিক আছে? উষ্ণতাকে আমরা কে দিয়ে জেনারেল ইউজ করি, কোনো কোনো বইয়ে থিটাও থাকতে পারে, ঘাবড়াবে না। আমরা ডাইমেনশন হিসেবে উষ্ণতার কেও ইউজ করি, যেহেতু কেলভিন এখন যে নেম অফ দ্য সায়েন্টিস্ট কেলভিন, অথবা আমরা থিটা ইউজ করি। আর কি আছে? দীপন প্রাবল্য। এক একটা বই এক এক রকম এটা ইউজ করতে পারে, তার জন্য কোনো সমস্যা নেই। এটাকে আমরা জে বা ডাব্লিউ ইউজ করতে পারে, বা সিডিও ইউজ করতে পারে ক্যান্ডেলে যেহেতু। আর আছে আমাদের পদার্থের পরিমাণ মোল। সেটা এন আমরা ইউজ করি। কিন্তু তড়িৎ প্রবাহটা আমরা অনেক সময় দেখেছি, খেয়াল করে, তড়িৎ প্রবাহ এবং উষ্ণতার ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েশনটা আছে। দৈর্ঘ্য এল, ভর এম, সময়টি, এটা নিয়ে কোনো ডিফারেন্স করা হয় না। সব জায়গাতেই সব বই একই রকম করা আছে। কিন্তু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দেখেছি যে কখনো কখনো এ কোনো জায়গায় ইউজ করা আছে, কোথাও আই ইউজ করা আছে, ক্যাপিটাল আই। এবং উষ্ণতার ক্ষেত্রটা কোনো কোনো জায়গায় থিটা, এটা থিটা 9-এ তোমরা হয়তো জানো না, থিটা থিটা বলা হয় এটাকে, হ্যাঁ থিটা। এটাকে বলা হয় ফাই, বলে দিয়েছে। এটা বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা, এটা বলা হয় গামা, এটা বলা হয় সাই, হ্যাঁ, এটা বলা হয় যায়। এইরকম ভাবে কিছু জিনিস থাকে আমাদের। সুতরাং আপনার থিটাটা কিন্তু উষ্ণতার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, থিটা বা কিউ। তাহলে এবার চলে আসছে, বললাম যে কোন ভৌত রাশির মূল এককগুলি যে ঘাতে উন্নীত। তো কি ব্যাপারটা আসছে? ক্ষেত্রফল। ক্ষেত্র মানে আমরা কি পিছিয়ে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাই দৈর্ঘ্যের মাত্রাটা কি? এল। প্রস্থের মাত্রাটা কি? এল। তাহলে এল ইন্টু এল কি হলো? এল স্কয়ার। তাহলে এখানে মূল রাশিটা কোন ঘাতে উন্নীত আছে? ঘাতটা কত? 2। এখানে বললাম যে
মূল রাশিগুলি যে ঘাতে উন্নীত হয় সেটাই হচ্ছে মাত্রা, এবং এটাকে তোমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখাটা উচিত। তো এল স্কোয়ার হলো, কিন্তু তোমরা যেটা করবে, জেনারেলি আমি বারবার বলছি এমকেএস এর ক্ষেত্রে আমরা এমএনটি এটা দিয়ে যেহেতু আমরা প্রথমে শুরু করেছিলাম, এই ক্ষেত্রে যখন আমাদের জেনারেল হয়েছে এমএনটির মধ্যে যেগুলো থাকছে, এখানে এম এবং টি আসেনি, তাহলে তোমরা কি করবে এই জায়গাটায় এল স্কোয়ার না লিখে এম টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0 বা এম 0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার 0 এবার লিখতে পারে, বা অনেকে করতে পারে এম টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0 এল স্কোয়ার লিখতে হবে। অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখতে হবে, কারণ তোমরা জানো কোন সংখ্যার পাওয়ার টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এখানে x টু দি পাওয়ার 0 যেহেতু 1 হয়, তাহলে m টু দি পাওয়ার 0 1, t টু দি পাওয়ার 0 1, তাহলে 1 ইনটু l স্কয়ার মানে l স্কয়ার হচ্ছে, ঠিক আছে? এবং এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে। তাহলে আমরা মাত্রা তাহলে পেলাম কি, কোন ভৌত রাশি মূল এককগুলি যে ঘাতে উন্নীত হয় তাকে সেই ভৌত রাশি মাত্রা বলা হয়। তাহলে ক্ষেত্রফলের মাত্রা পেলাম আমরা l স্কয়ার, কে তোমরা এইভাবে লিখবে m টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 l স্কয়ার। আয়তন, তাহলে আয়তনে কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে l কিউব, দৈর্ঘ্য l প্রস্থ l উচ্চতা l, তাহলে আমরা এইভাবে প্রকাশ করছি। ঘনত্ব, ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন, তাহলে ভরের মাত্রাটা কি m, আয়তনের মাত্রা l কিউব, এই যে আয়তন হচ্ছে l কিউব। তো এখানে এইভাবে লিখবে m0 m টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 l কিউব এভাবে লিখবে। তাহলে আমরা পাচ্ছি আয়তন হচ্ছে এখানে l কিউব, তাহলে হলো m l টু দি পাওয়ার -3। আমি আর ওইভাবে দেখাচ্ছি না, এইভাবে লিখো t টু দি পাওয়ার 0 এরকম লিখতে পারবো। সবকিছুর আমরা মাত্রা আমরা বের করতে পারবো। যেমন মনে করো আমি বলের মাত্রা বের করতে চাই, বল মানে কি তোমাকে অবশ্যই জানতে হবে বলটা কি। বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, তোমরা হয়তো পড়েছো, আগেও পড়েছো তোমরা, F সমান m a, তোমরা এই ফর্মুলাটা জানো, 7 টেবিলে তোমরা করেছো বুঝো। তো ভর ইনটু ত্বরণ, ভরের মাত্রাটা কি a, ত্বরণটা যে আমি বের করি, ত্বরণ মানে আচ্ছা বেগ হচ্ছে সরণ বাই সময়, সরণ মানে হচ্ছে l, সময় হচ্ছে t, ত্বরণটা কি বেগ বাই সময়, বেগ বাই সময়, তাহলে বেগ হচ্ছে l বাই t আর সময় হচ্ছে t, তাহলে কি হচ্ছে l বাই t স্কয়ার, তাহলে হলো l t টু দি পাওয়ার -2, তাই তো? তাহলে আমরা ভরটা হচ্ছে m আর ত্বরণটা হচ্ছে l t টু দি পাওয়ার -2। এটা কিন্তু তোমরা কয়েকবার পড়লে তোমাদের মাথার মধ্যে থেকে যাবে। বল, কার্য, কার্যের মাত্রাটা কি হবে, কার্য মানেটা কি বলেছিলাম, বল ইনটু দূরত্ব। বল মানেটা কি, মানে বল ইনটু সরণ, অ্যাকচুয়ালি বলা, বল ও সরণের গুণফলকে বলা ক্ষেত্র কার্য। সরণ আর দূরত্ব আমরা আলাদা অবশ্যই, তাহলে বল হচ্ছে m আর সরণ, বল হচ্ছে আমাদের ml t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা পেয়েছি, আর সরণ হচ্ছে l, তার মানে হলো m l স্কয়ার t টু দি পাওয়ার -। এটা মাথায় রাখবে, কার্য যেহেতু এক প্রকার শক্তি, যে কোনো শক্তির মাত্রাই কিন্তু আমাদের যে গতি শক্তির মাত্রা বলে চাইতেই পারে। অনেক সময় ভাবেই করি কার্যের মাত্রা আমি করেছি, কার্য যেহেতু এক প্রকার শক্তি, যে কোনো শক্তির মাত্রাই কিন্তু m l স্কয়ার t টু দি পাওয়ার -2। এবং টর্কের মাত্রা, টর্ক যেটা আমরা কোন একটা সরলরৈখিক বস্তু কিন্তু বল যে ভূমিকাটা পালন করে ঘূর্ণন গতির ক্ষেত্রে, তার একটা পাখা যখন ঘুরছে সেই ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্ক সেই ভূমিকাটা পালন করে। টর্কের মাত্রা এবং কাজের মাত্রা কিন্তু সেম হবে, মানে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। এই হচ্ছে আমরা মাত্রা জিনিসগুলো পেলাম। তাহলে একটা মনে করো আমি একটা ভৌত রাশি ক্ষেত্রে মাত্রাগুলো দেখলাম বিভিন্ন ভৌত রাশির ক্ষেত্রে। এবার F সমান m, এইটা খুব কমন একটা ফর্মুলা আমাদের, একটা F ইকুয়াল টু m, বল সমান ভর ইনটু ত্বরণ। এটা মাত্রাগতভাবে সঠিক আছে নাকি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি।
মাত্রাগতভাবে এফ সমান এম কেন আসলো? এফ সমান অন্য কিছু হতে পারতো, তাহলে বল সমান ভর ইনটু ত্বরণ, এটা কেন আসলো? তাহলে মাত্রাগতভাবে আমরা দেখার চেষ্টা করি এটা এফ সমান এম ইনটু এ কি করে আসছে। এফ সমান এম ইনটু এ, মাত্রাগতভাবে এটা সঠিক নাকি আগে প্রথমে দেখি। তাহলে বাম দিকের এফ হচ্ছে বাম দিকে, তাহলে বাম দিকের মাত্রিয় সংকেত সমান কি হচ্ছে বলের মাত্রিয় সংকেত। কারণ বাম দিকে বল আছে, বলের মাত্রিয় সংকেত। বলের মাত্রিয় সংকেত তোমরা কি জানো? এম এন টি টু দি পাওয়ার মাইনাস টু, একটু আগে করেছি এম এন টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এবার ডান দিকের মাত্রিয় সংকেত সমান এম এর মাত্রিয় সংকেত। ডান দিকে এম এ আছে, ঠিক আছে। এবার এম মানেটা কি? এম এর মাত্রা, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর ত্বরণ তোমরা দেখছো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে বাম দিকের মাত্রিয় সংকেত এবং ডান দিকের মাত্রিয় সংকেত দুটো হচ্ছে সমান, তাহলে সমীকরণটা অবশ্যই যথার্থ এফ সমান এম। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো সমীকরণে টি ইকুয়াল টু 2 বাই রুট ওভার এল বাই জি, হ্যাঁ, আমরা যে কোনো সমীকরণের ক্ষেত্রে এটা মাত্রাগতভাবে সঠিক আছে নাকি আমরা বিচার করতে পারবো। কিন্তু এটা কিন্তু একটা অসম্পূর্ণতা আছে। অসম্পূর্ণতাটা কি? তাহলে মাত্রাগতভাবে একটা সমীকরণ সঠিক কিনা আমরা দেখলাম, কিন্তু এর একটা অসম্পূর্ণতা আছে। মাত্রার একটা অসম্পূর্ণতা কি, ডিফেক্ট কি? যে কোনো ভৌত রাশি যখন আমরা পরিমাপ করছি, যে সমীকরণটি যখন আমি গঠন করলাম, এই 2 পাই বলে যে রাশিটা সেটা কি ধ্রুবক রাশি। কারণ টি হচ্ছে তোমার পথ, যেমন দোলনের ক্ষেত্রে আমরা এটা জানি, একটা পেন্ডুলাম যখন দুলছে একবার এদিক একবার ওদিক, টিটা হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে তার কার্যকর দৈর্ঘ্য, আর জিটা হচ্ছে অভিকর্ষ দৈর্ঘ্য। 2 পাইটা হচ্ছে কেন ধ্রুবক রাশি। এই 2 পাইটা কি করে আসলো? হ্যাঁ, এই মানটাকে কিন্তু আমরা মাত্রাগতভাবে মাত্রা দিয়ে আমরা এটা বিচার করতে পারবো না, নির্ণয় করতে পারবো না 2 পাইয়ের মানটা। এটা একটা যে ডিফেক্ট। বা কোন ভৌত রাশির ক্ষেত্রে একটা সমীকরণ মনে করো, তোমরা জানো যে নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা তোমরা ক্লাস 8 করেছো, F সমান g, তোমরা জানো g m1 m2 বাই r স্কয়ার। তোমরা জানো এই বিশ্বনের যে কোনো দুটো বস্তু করা পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ বলে মানে বস্তু করে দুটো ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যে দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক, তোমরা জানো। তাহলে অ্যাকচুয়ালি কি আছে? F সমানুপাতিক g, F সমানুপাতিক m1 m2 বাই r স্কয়ার, F সমান g m1 m2 বাই r স্কয়ার। তাহলে কোন সমীকরণে যে ধ্রুবকটি আসছে, সেই ধ্রুবকের যদি মাত্রা থাকে, যেমন এখানে g এর মাত্রা আছে, কিন্তু তাহলে কিন্তু এখানে f m1 m2 আর এই জিনিসগুলো আমরা মাত্রা দিয়ে নির্ণয় করতে পারবো না। তাহলে কোন সমীকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি যে ধ্রুবক রাশিটা থাকছে তার যদি মাত্রা থাকে, যেমন এখানে 2 পাই মাত্রা নেই, কিন্তু g এর মাত্রাটা আছে, যদি তার মাত্রা থাকে তাহলে কিন্তু আমরা মাত্রা দিয়ে এই সমীকরণটাকে বিচার বিশ্লেষণ করতে পারবো না। f m1 m2 বা r এর মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা বিচার করতে পারবো না। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা অসম্পূর্ণতা, দুটো অসম্পূর্ণতা আমরা দেখা। এবার আমি একটু মাত্রার দিক দিয়ে, মাত্রাটা খুব ভাইটাল জিনিস, তোমাদের পরে অনেক জায়গাতে লাগবে, 11-12 আছে তোমাদের। আমি একটা সমীকরণ দিলাম, মনে করো একটু স্ট্যান্ডার্ড এটা হয়ে যাবে, e প্লাস a বাই v স্কয়ার v মাইনাস b ইকুয়াল টু r। এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ, বা এটাকে ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন বলি আমরা। আদর্শ গ্যাসের যেটা সমীকরণ তোমরা হয়তো জানো কিছু কিছু, pv ইকুয়াল টু rt। কিন্তু বাস্তব গ্যাসের সমীকরণ p প্লাস a বাই v স্কয়ার v মাইনাস b ইকুয়াল টু rt। হঠাৎ করে এই জিনিসটা কেন লিখলাম আমি? এখানে a এবং b হচ্ছে ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট,
ধ্রুবক। তাহলে আমি এখানে বলতে চাইছি এই এ এবং বি এর মাত্রাটা কত সেটা আমি নির্ণয় করতে চাইছি। আমাকে দিল একটা সমীকরণ যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, আর হচ্ছে সার্বজনীন গ্যাস দেবো, আর টিটা হচ্ছে উষ্ণতা। হ্যাঁ, যেমন বাস্তব গ্যাসের সমীকরণ বললাম পি ভি ইকুয়াল টু আর টি থাকে, এটাকে তার সঙ্গে প্লাস এ বাই ভি স্কয়ার হয়েছে, আর ভি জায়গা ভি মাইনাস ভি হয়েছে। এটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, বাস্তব গ্যাসের সমীকরণ বলছে। তাহলে এই যে সমীকরণটা যে লিখলাম, মাত্রা এর মাত্রাটা কি হবে আর বি এর মাত্রাটা কি হবে আমি জানতে চাইছি। এখানে কি বলবো, পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে আয়তন, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস দেবো, আর টিটা হচ্ছে উষ্ণতা। তাহলে আমরা চাপের সঙ্গে কি যোগ করতে পারবো? চাপের সঙ্গে চাপ যোগ করতে পারবো। আয়তনের সঙ্গে কি যোগ বিয়োগ করতে পারবো? আয়তন। চাপের সঙ্গে চাপ যোগ বিয়োগ করতে পারবো, আয়তনের সঙ্গে আয়তন যোগ বিয়োগ করতে পারবো। তাহলে নো ডাউট এখানে যে এ বাই ভি স্কয়ার যে রাশিটা, সেই রাশিটা কার মাত্রা হওয়া উচিত? চাপের মাত্রা হওয়া উচিত টোটালটা। এবার চাপ, চাপ মানে তোমরা কি জানো? বল বাই ক্ষেত্রফল, তাই তো? বলের মাত্রা আমরা কি পেয়েছিলাম? এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা পেয়েছিলাম। আর ক্ষেত্রফলের মাত্রা কি পেয়েছিলাম? এল স্কয়ার। ঠিক আছে, চার সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে একটা কি হলো, একটা এল কেটে গিয়ে এখানে এল থাকছে। তাহলে কি হচ্ছে, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এটা হলো আমরা চাপের মাত্রা পেলাম। তাহলে পি, তাহলে এ বাই ভি স্কয়ার, এটা হচ্ছে চাপের মাত্রা হবে। তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, স্ট্যান্ডার্ড কিন্তু এটা। এবার ভি, ভি হচ্ছে আয়তন। তাহলে আয়তনের মাত্রা কি পেয়েছিলাম আমরা? কি পেয়েছিলাম? এল কিউব। তাহলে এল কিউব স্কয়ার কত হবে? এল টু দি পাওয়ার 6 সমান সমান এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তাহলে কি হচ্ছে এটা? গুণ হয়ে যাবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার 6। তাহলে কি দাঁড়াচ্ছে? সূচক তোমরা জানো, এম এল এর ক্ষেত্রে 6 - 1 কি হবে? এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। এটা এ এর মাত্রা পেলাম। বি এর মাত্রাটা কি পাবো? তাহলে বিটা কি? বি এর মাত্রা খুব সহজ। তাহলে এখানে কি বলেছিলাম? চাপের সঙ্গে চাপ যোগ বিয়োগ করা যায়, আয়তনের সঙ্গে আয়তন যোগ বিয়োগ করা যায়। তাহলে বিটা হবে আয়তনের মাত্রা। তাহলে বি এর মাত্রা হবে এল কিউব। এখানে আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। ক্লিয়ার? তাহলে তাহলে আমরা এখানে এ বাই ভি স্কয়ার চাপের মাত্রা, এটা একটা জিনিস থাকতে পারে তোমাদের, আমি আরেকটা জিনিস দিচ্ছি এরকম। তাহলে এটা হলো চাপের মাত্রা, ভি এর মাত্রা বসালাম, তাহলে এর মাত্রা কত আমাদের বেরিয়ে গেল। ওকে, একটা সমীকরণ দেওয়া হলো x equal to at plus bt square plus ct cube, এই দেওয়া আছে। আমি এখানে x হচ্ছে সেন্টিমিটার এককে বা মিটার স্কয়ারে, আর টিটা হচ্ছে মিটার স্কয়ারে বললাম আমি, আর টিটা হচ্ছে সময় মানে সেকেন্ড। তাহলে এখানে এ বি সি এর একক কি হবে, মাত্রা কি হবে জানতে চাইছি। তাহলে কি হবে, এটি হচ্ছে এখানে বাম পাশে কি আছে দৈর্ঘ্য, তাহলে এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য হওয়া উচিত, তাই না? বাম পাশে যদি দৈর্ঘ্য থাকে তার ডান পাশে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্যই হবে। অর্থাৎ বাম পাশে মাত্রার সঙ্গে ডান পাশে মাত্রার সঙ্গে একই হতে হবে। তাহলে আমরা যদি এটা মিটারে দেখি, তাহলে এটি হচ্ছে মিটার, তাহলে এ কি হবে, টি হচ্ছে সময়, সেকেন্ড,
তাহলে মিটার বাই সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, মিটার বাই সেকেন্ড, এম বাই টি হয়ে যাচ্ছে, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এর একক হয়ে গেল মিটার পার সেকেন্ড। একবারে বিটা কি হবে, তাহলে বিটি স্কোয়ার মানেও তো তাই, বিটি স্কোয়ার মানেও মিটার, টি স্কোয়ার মানে সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের বি এর মাত্রা হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, একইভাবে সিটি কিউব মিটার, তাহলে সি এর মাত্রা কি হবে এম বাই সেকেন্ড। এ লিখতে পারি আমরা, মাত্র তোমরা এবার পারবে বের করতে এটা এখান থেকে, এল টি টু দি পাওয়ার মাইনাস 1, এর কি হবে এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস 3। এইভাবে তোমাদের মাত্রা কিন্তু সব টোটাল জিনিসটাকে বলে দিতে হবে। আচ্ছা, আমাদের একক নিয়ে অনেক কিছু বলা হয়ে গেল, তাও তোমাদের আরেকটা জিনিস এখানে বলে দিই, একক বিহীন রাশি, এটা আমরা প্রথম থেকেই ভুলে গিয়েছিলাম, আমি বলতে তোমাদের একক বিহীন রাশি তোমরা জানো পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, দ্রাব্যতা, হ্যাঁ, ঘর্ষণ গুণাঙ্ক, এগুলো হচ্ছে একক বিহীন রাশি। তাহলে কি বললাম, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, দ্রাব্যতা, ঘর্ষণ গুণাঙ্ক, এগুলো হচ্ছে একক বিহীন রাশি। একক বিহীন রাশি কোনগুলো, যখন দুটো ভৌত রাশি একই জাতীয় রাশির অনুপাত হয়ে যায় তখন সেটা একক বিহীন রাশি হয়ে যায়। যেমন মনে করো আমি বলছি পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব সমান কি, কোন মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর, কোন মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর, তাহলে একই জাতীয় রাশির অনুপাত, তাই এটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব হচ্ছে আমাদের একক বিহীন রাশি। কিন্তু একক আছে মাত্রা নেই, একক আছে মাত্রা নেই। জেনারেলি যাদের একক থাকে না তার মাত্রা থাকে না, কিন্তু ব্যতিক্রম তো সব জায়গাতেই থাকে। দেখা যাচ্ছে যে কোণ, কোণটা কি, তাহলে একটা বস্তু কণা মনে করো এ বিন্দুতে কি যাত্রা শুরু করলো, একটা বিন্দুকে কেন্দ্র করে কি সময় পরে বি বিন্দুতে আসলো, ওই সময় কেন্দ্রে উৎপন্ন কোণ করলো থিটা, এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে ব্যাসার্ধ, তোমরা জানো চাপ সমান ব্যাসার্ধ কিন্তু কেন্দ্র উৎপন্ন কোণ থিটা, আর থিটা সমান কি চাপ, চাপটা হচ্ছে এবি, এবি বাই আর, চাপের একক মনে করো সিজিএস সেন্টিমিটার, ব্যাসার্ধের একক সিজিএস সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে, তাহলে কোণের কোনো কিন্তু একক থাকছে না, হ্যাঁ সরি কোণের কোনো মাত্রা থাকছে না, এর মাত্রা এল, এরও মাত্রা এল, কিন্তু একক আছে রেডিয়ান। তাহলে আমরা দেখলাম একক আছে কিন্তু মাত্রা নেই এমন একটি ভৌত রাশি হলো কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান, আর একটা হচ্ছে আমাদের ঘনকোণের একক হচ্ছে স্টেরিডিয়ান, স্টেরিডিয়ান, ঘনকোণের একক হচ্ছে স্টেরিডিয়ান। এরপরে চলে আসছি আমরা, একক নিয়ে অনেক কিছু বলা হলো তোমাদের, এরপরে চলে আসছি আমাদের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সাধারণ স্কেল। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা সাধারণ স্কেল ব্যবহার করি, যেটা সেন্টিমিটার দাগ কাটা থাকে, মিলিমিটারের দাগ কাটা থাকে, মিটার স্কেলে বলি ওটাকে আমরা 0, 1, 2 এরকম আছে, এখানে মাঝখানে 10টা সমান ভাগে ভাগ করা আছে, সেগুলো হচ্ছে মিলিমিটার। তাহলে আমরা সাধারণ স্কেলের সাহায্যে, আমাদের সেটা সাধারণ স্কেল আছে, সাধারণ স্কেলের সাহায্যে আমরা সবচেয়ে কতটা কম ঘর পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার, এর চেয়ে কম ঘর আমরা পরিমাপ করতে পারি না, ঠিক আছে? তাহলে এখানে লঘিষ্ঠ ধ্রুবক বলে একটা শব্দ তোমরা, লঘিষ্ঠ ধ্রুবক যে যন্ত্রের সাহায্যে, যখন কোনো যন্ত্রের সাহায্যে সবচেয়ে যতটা কম আমরা পরিমাপ করতে পারবো সেটা হলো সেই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক। যেমন সাধারণ স্কেলের ক্ষেত্রে সর্বনিম্ন আমরা যতটা দৈর্ঘ্য পরিমাপ করছি সেটা 1 মিলিমিটার, 1 মিলিমিটারের কম আমরা পরিমাপ করতে পারি না, সেটা সাধারণ স্কেলের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটারের চেয়ে কিন্তু কম আমরা পরিমাপ করতে পারবো না।
এখানে আরেকটা জিনিস মনে রাখবা, যখন কোনো বস্তুর আমরা পার্ট নিব, পার্ট নেওয়ার সময় আমরা অনেক সময় কি হচ্ছে, এটা হয়তো আমরা তির্যকভাবে দেখি, তির্যকভাবে না দেখে আমরা লম্বভাবে আমাদের দেখা উচিত। তির্যকভাবে দেখতে গেলে পার্ট নেওয়ার সময় একটা ত্রুটি চলে আসবে, একটা ডিফেক্ট চলে আসবে, এটাকে হচ্ছে লম্বন ভ্রম। হ্যাঁ, লম্বন ভ্রমটা তাহলে কি হচ্ছে, কোনো বস্তুর পার্ট নেওয়ার সময়, রিডিং নেওয়ার সময় লম্বভাবে না দেখে, লম্বভাবে পরিমাপ না করে যদি আমরা তির্যকভাবে পরিমাপ করি, তাহলে যে ত্রুটিটা চলে আসে, যে ডিফেক্টটা চলে আসে, সেটা হচ্ছে লম্বন ভ্রম। লম্বন ভ্রম। তাহলে সাধারণ স্কেলের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার। এবার সাধারণ স্কেলের ক্ষেত্রে কোন একটা বস্তু আমি দৈর্ঘ্য পরিমাপ করলাম, সেটা মনে করো দেখালো 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপ করলাম কত? 10 সেন্টিমিটার। এটা সঠিক দৈর্ঘ্যটা বলা হচ্ছে, এটা আপাত দৈর্ঘ্য, কিন্তু এটা সঠিক দৈর্ঘ্য নয়। তার কারণ আপনি যখন দৈর্ঘ্য মাপি দেখবা, মনে করো কোন একটা জিরো, এখানে দাগ কাটা আছে সমানভাবে 1 2, এটা মনে করো আমি লিখছি। এবার কোনো একটা বস্তু যখন আমি পার্ট নিচ্ছি, তখন দেখাচ্ছে এটা 1.1, এটা 1.2। এবার এই রকম জায়গায় এটা দাঁড়িয়ে আছে, সেটা 1.1 এর চেয়ে বেশি হতে পারে, 1.1 এর চেয়ে বেশি জায়গাটা যেটা দেখাচ্ছি আমি 1.2 এর চেয়ে কম। কিন্তু আমি তো 1.1 এর চেয়ে বেশি বা 1.2 এর চেয়ে কম পরিমাপ করতে পারছি, কারণ আমি 1 মিলিমিটারের চেয়ে কম পরিমাপ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রকৃত দৈর্ঘ্যটা লেখার সময় আমাদের কি করা উচিত? 10 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান কারণ 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমাদের দৈর্ঘ্য যেটা পেলাম সেটা কিন্তু সঠিক দৈর্ঘ্য নয়। প্রকৃত দৈর্ঘ্যটা হচ্ছে 10 প্লাস মাইনাস 1, প্লাস 0.1 হতে পারে, মাইনাস 0.1 হতে পারে। তাহলে আনুপাতিক ত্রুটিটা কত পেলাম? 0.1/10। এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। শতকরা ত্রুটি কত? তার দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা আনুপাতিক যে ত্রুটিটা পেলাম সেটা হচ্ছে 0.1/10। তাহলে শতকরা ত্রুটি 0.1/10 100%। তাহলে 10 10 100, তাহলে 1% আমরা শতকরা ত্রুটি পাচ্ছি। এটা যদি আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করতাম, তাহলে এই ত্রুটির পরিমাণটা অনেক কম হতো। কেন ভার্নিয়ার স্কেল কিন্তু সাধারণ স্কেলের সাহায্যে আমরা 1 মিলিমিটারের কম মাপতে পারছি না, কিন্তু ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা 1/10 মিলিমিটার পর্যন্ত কিন্তু পরিমাপ করতে পারবো। যা আরো সূক্ষ্ম মাপতে চাই তখন আমাকে স্ক্রু গেজে যেতে হবে, স্ক্রু গেজ। হ্যাঁ, স্ক্রু গেজ, সেখানে 1/100 মিলিমিটার বা 1/200 মিলিমিটার পর্যন্ত আমরা পরিমাপ করতে পারছি। বুঝতে পারছো লঘিষ্ঠ ধ্রুবকের মানটা কত কমে যাচ্ছে? লঘিষ্ঠ ধ্রুবকের মান যত কমবে, শতকরা ত্রুটির পরিমাণটা একই পরিমাপের ক্ষেত্রে শতকরা ত্রুটির মানটা ততটাই কমে যাবে। সেই জন্য সূক্ষ্মতার বিচারে আমাদের লঘিষ্ঠ ধ্রুবকের মানকে কম রাখতে হবে। লঘিষ্ঠ ধ্রুবকের মান যত কম হবে, শতকরা ত্রুটির পরিমাণটা তত কম আসবে। স্পিরোমিটার আছে, তাহলে আমরা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে বা কোনো কিছু বেদ পরিমাপের ক্ষেত্রে, বেদটা পরিমাপের ক্ষেত্রে আমরা সাধারণ স্কেল ব্যবহার করতে পারছি। আমরা ভার্নিয়ার স্কেল যেটা স্লাইড ক্যালিপার্সে থাকে, স্ক্রু গেজ, স্পিরোমিটার এটা ব্যবহার করতে পারি। তাহলে সাধারণ স্কেলের সাহায্যে আমরা 1 মিলিমিটারের কম পরিমাপ করতে পারছি না, ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা 1/10 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি ক্ষুদ্রতম ঘরটা, স্ক্রু গেজে 1/100 মিলিমিটার বা 1/200 মিলিমিটার পরিমাপ করতে পারি ক্ষুদ্রতম ঘরটা, স্পিরোমিটারের ক্ষেত্রে 1/100 মিলিমিটার পর্যন্ত আমরা পরিমাপ করতে পারছি। তাহলে আমি মনে করো আমাদের বাড়িতে আমরা যে ভৌতের বইটা পড়ছি, সেই ভৌতের বইতে এক একটা পাতার বেগ খুবই কম, 1 মিলিমিটারের কম। তাহলে সেটা কি আমি সাধারণ স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারবো না? অবশ্যই পারবো, সেটা একটা অ্যাভারেজ মান আমরা পাবো। আমরা পরোক্ষভাবে পরিমাপ করতে পারবো। ভৌতবিজ্ঞান বইয়ে তোমাকে যে ভৌতিক বইটা দেওয়া হলো তার বললাম যে একটা পাতার বেগ তুমি নির্ণয় করো। তাহলে ভৌতবিজ্ঞান বইয়ের আমি একটি পাতার বেগ সাধারণ স্কেলের সাহায্যে পরিমাপ করতে চাইছি, কারণ সাধারণ স্কেলের সাহায্যে আমরা 1 মিলিমিটার কম পরিমাপ করতে পারি না। তাহলে ভৌতবিজ্ঞান বইয়ের কি করলাম আমি? ভৌতবিজ্ঞান বইয়ের একটি পাতার বেগ আমি নির্ণয় করতে চাইছি। তাহলে বইটাকে আমি ভালো মতো চেপে ধরলাম, বিভিন্ন জায়গায় তার পার্টটাকে নিব। তাহলে মনে করো
এই জায়গাটা এটা পার্ট নিলাম 5.1, এই জায়গাটা পার্ট নিলাম সেটা পেলাম 5.2 সেন্টিমিটার, এই জায়গাটা পার্ট নিলাম আবার পেলাম 5.1, এই জায়গাটা পার্ট নিলাম 5.4 পেলাম। তাহলে কবার পার্ট নিলাম 1 2 3 4। তাহলে বইটার গড় বেদ আমি প্রথমে বের করব। গড় বেদ কি বার করব? বইটার গড় বেদ কতবার 4 দিয়ে ভাগ করলাম, এই 4 বার নিলাম তাই 4 দিয়ে ভাগ করলাম, এটা সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটি পাতা, তাহলে এটা মনে করো তোমার বের হলো x, মনে করো বের হলো x সেন্টিমিটার মনে করো বের হলো। তাহলে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। তাহলে বইটিকে বিভিন্ন জায়গায় সাধারণ স্কেলের সাহায্যে তার বেদকে আমরা পরিমাপ করলাম। তাহলে বইটি গড়ে বেদটা তাহলে কত হচ্ছে 1 2 3 4, 4 বার নিলাম তাই 4 দিয়ে ভাগ করলাম, গড় বেদ পেলাম। সেটাকে সব থেকে যোগ করে 4 দিয়ে ভাগ করে ধরলাম এটাকে x সেন্টিমিটার। তাহলে এই বইটাতে মনে করো n সংখ্যক পাতা আছে, n সংখ্যক পাতা আছে। তাহলে একটি পাতার বেদ x/n সেন্টিমিটার। এইভাবে আমরা ভৌতিকার বই বা যে কোনো বইয়েরই তোমরা একটা পাতার বেদ নির্ণয় করতে পারবে সাধারণ স্কেলের সাহায্যে। ঠিক আছে, সেটা দেখবে 1 মিটারে কমই হবে। তাহলে আমি যেটা বলছিলাম যে লঘিষ্ঠ ধ্রুবকের মানটা যত কম হবে শতকরা ত্রুটির মানটা তত কম হবে। ভার্নিয়ার স্কেল সম্বন্ধে একটু বলে দিই। ভার্নিয়ার স্কেল কিছুই না, আমাদের ভার্নিয়ার স্কেলে দুটো জিনিস, যেটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে তোমরা দৈর্ঘ্য পরিমাপ করবে, পরবর্তীকালে তোমরা দেখবে, আমি এরপর দেখানোর চেষ্টা করব ভার্নিয়ার স্কেলটা কি জিনিস যন্ত্রটা পেলে। তো যাক, এখানে সাধারণ স্কেল থাকছে, মূল স্কেল যেটাকে বলছি সাধারণ স্কেলের মতনই, আর থাকছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলটা কিন্তু ফিক্সড, ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের দৈর্ঘ্য বরাবর চলাচল করতে পারবে। যেমন সাধারণ স্কেলের দাগ কাটা থাকে, মূল স্কেলের সেরকম দাগ কাটা থাকছে। দেখা যায় যে আমরা যে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করি জেনারেলি স্লাইড ক্যালিপার্সে, সেখানে মূল স্কেলের, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল এই লঘিষ্ঠ ধ্রুবকের মানটা কত বলেছিলাম 1/10 মিলিমিটার, 0.1 মিলিমিটার, 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, তার মূল স্কেলের দশ ঘর, ভার্নিয়ার স্কেলে 9 ঘরের সমান। মূল স্কেলে 9 ঘর, সরি ভার্নিয়ার স্কেলে 10 ঘরের সমান। আমাদের এখানে যে দেখুন ভার্নিয়ার স্কেলে 10 ঘর, মূল স্কেলে 9 ঘরের সমান। ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক হবে মূল স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ারের 1 ঘর। মূল স্কেলে 1 ঘর কত হয়? সাধারণ স্কেলে 1 মিলিমিটার। এবার কি বলেছিলাম? ভার্নিয়ারের 10 ঘর মূল স্কেলে 9 ঘরের সমান। ভার্নিয়ারের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। তাহলে ভার্নিয়ারের 1 ঘর মূল স্কেলে 9 10 ঘরের সমান। তাহলে ভার্নিয়ারের 1 ঘরটা হয়ে যাবে মূল স্কেলের ক্ষুদ্রতম পার্ট ইন্টু 9 10 এত মিলিমিটার। তাহলে 1 বিয়োগ 9 10 এত মিলিমিটার, 1 10 মিলিমিটার সমান 0.1 মিলিমিটার, 0.01 সেন্টিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা মনে রাখবে তোমরা, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে যে ভার্নিয়ার স্কেলটা, সেই ভার্নিয়ার কনস্ট্যান্টের মানটা হচ্ছে 0.01 সেন্টিমিটার। আমরা কি করে পরিমাপ করি ভার্নিয়ার স্কেলটা? কিছুই না,
এই চকটা মনে করো দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই, আমি এখানে খাজের মতো আছে, এখানে আমি বলে দিলাম। এবার দেখতে হবে ভার্নিয়ারের যে জিরো দাগটা মূল স্কেলে কত দাগের সঙ্গে আছে, ভার্নিয়ারের জিরো দাগটা মূল স্কেলে কত দাগের সঙ্গে আছে। মনে করে সেটা আছে মূল স্কেলে এটা হচ্ছে 3.3, এটা হচ্ছে 3.4, 3.3 থেকে 3.4 দাগের মধ্যে আছে ভার্নিয়ারের জিরো দাগটা। ভার্নিয়ারের জিরো দাগটা মূল স্কেলে 3.3 থেকে 3.4 এর মধ্যে আছে। ঠিক আছে, মিটিয়ে দিচ্ছি আমি। তাহলে এই দণ্ডটা দৈর্ঘ্য হবে কি হবে, মূল স্কেলের কোন ঘরের মধ্যে আছে 3.3 থেকে 3.4। আমরা যেটা মূল স্কেলে এতদিন বলতো, মূল স্কেলে যেটা আমাদের যে মিটার স্কেলে বার করি সেটা কিন্তু হয় 3.3 বা 3.4 পরিমাপ করতে পারছি না, কিন্তু এখানে আরো সূক্ষ্ম পরিমাপ করতে পারছি ভার্নিয়ার স্কেলের সাহায্যে। তাহলে আমি মূল স্কেলের পার্টটা হচ্ছে 3.3, দণ্ডটা দৈর্ঘ্য বার করতে চাইছি। প্লাস এবার আমাকে দেখতে হবে, আমি কি বলছিলাম ভার্নিয়ারের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সঙ্গে মিলে যায়। এবার তোমাকে দেখতে হবে ভার্নিয়ারের কোন নম্বর ঘরটা, ভার্নিয়ারের কত নম্বর ঘরটা মূল স্কেলের কোন একটা দাগের সঙ্গে মিলে আছে। মনে করো ভার্নিয়ারের 5 নম্বর ঘরটা মূল স্কেলের কোন একটা দাগের সঙ্গে সরাসরি মিলে আছে। কিন্তু আগে পিছিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু কোন ভার্নিয়ারের কোন একটা ঘর মূল স্কেলের কোন একটা দাগের সঙ্গে সম্পূর্ণভাবে সমাপতিত হবে। ধরলাম 5 নম্বর ঘরটা সমাপতিত হয়েছে, তাহলে 3.3 প্লাস 5 গুণিত ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 এত সেন্টিমিটার। তাহলে 3.3 প্লাস 0.05 এত সেন্টিমিটার, 3.35 সেন্টিমিটার। এইটা হলো দণ্ডটা প্রকৃত দৈর্ঘ্য স্ল্যাব ক্যালিপার্সের সাহায্যে দেওয়া। তাহলে আমরা সাধারণ স্কেল এবং ভার্নিয়ার স্কেল আমরা দেখলাম। সাধারণ স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা হচ্ছে 1 মিলিমিটার, ক্ষুদ্রতম যে ঘরটা, আর ভার্নিয়ার স্কেলের সাহায্যে 1/10 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্রতম ঘর পরিমাপ করা হচ্ছে। তাহলে সাধারণ স্কেল লঘিষ্ঠ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার, আর 0.1 মিলিমিটার 0.01 সেন্টিমিটার। তাহলে আমরা সাধারণ স্কেল বুঝে গেলাম। সাধারণ স্কেলের ক্ষেত্রে তোমাদের এটা খুব কাজে লাগবে, সাধারণ স্কেল এবং ভার্নিয়ার স্কেলটা। এবার মনে করো সাধারণ স্কেলের সাহায্যে আমরা একটা বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই। যেমন একটা বাঁকা রেখা আছে, বাঁকা রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই সাধারণ স্কেলের সাহায্যে। এটা কিভাবে করবো? সাধারণ স্কেলে আমি এইভাবে বাঁধতে পারবো না। তাহলে কি করবো, একটা সুতো নিলাম, বা প্রত্যেক বাড়িতে এই সুতো আছে, আমি সুতো নিয়ে এর উপর বসিয়ে দিলাম, বাঁকা রেখার উপর সুতো নিয়ে এভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি করলাম, সুতোটা বসানোর পরে আমি কাটতে পারবো, মনে করি এখানে দাগ দিয়ে দিলাম, একটা কালি রং দিয়ে দিলাম, এখানে শেষ প্রান্তে, এই শেষ প্রান্তে কালি রং হওয়ার পর এবার এই সুতোটাকে তুলে দিলাম, নিয়ে এবার টান টান করলাম, এবার স্কেলের সাহায্যে তার কতটা দৈর্ঘ্য আমি নির্ণয় করলাম। তাহলে বক্ররেখাটার দৈর্ঘ্য কত হবে সেটা আমি কিন্তু নির্ণয় করতে পারবো, খুব সহজে নির্ণয় করতে পারবো। এরপরে চলে আসছে আমাদের ভর পরিমাপ। ভর পরিমাপের জন্য আমরা তুলা যন্ত্র ব্যবহার করি, আর ওজন মাপার জন্য আমরা ব্যবহার করি স্প্রিং তুলা যন্ত্র। তুলা যন্ত্র আমরা দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন কাজে বাজার করার সময় দেখেছি যে আমরা আলু কিনছি, পটল কিনছি, বেগুন কিনছি, সেগুলো আমরা দাঁড়িপাল্লার সাহায্যে মাপছি। দাঁড়িপাল্লা কিন্তু একটা তুলা যন্ত্র, কিন্তু সেটা নিখুঁতভাবে পরিমাপ করা যায় না, কারণ ওখানে দেখবে
1 গ্রাম বা 2 গ্রামে এদিক ওদিক হয়ে গেল আমরা সেটাকে গুরুত্ব দিই না, আর হয়ও সেটা, কারণ সেটা সঠিকভাবে পরিমাপ করতে পারে না। আমরা ফিজিক্স ল্যাব বা কেমিস্ট্রি ল্যাবে সূক্ষ্মভাবে পরিমাপ করবার জন্য যে তুলযন্ত্রটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে সাধারণ তুলযন্ত্র। এই সাধারণ তুলযন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ করছি, একটু সূক্ষ্ম হচ্ছে। দাঁড়িপাল্লার সাহায্যে ভর পরিমাপ করা হচ্ছে, কিন্তু সেটা সূক্ষ্ম হচ্ছে, সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারছি না। তাহলে সাধারণ তুলযন্ত্রের সাহায্যে আমরা সূক্ষ্মভাবে, অনেকটাই সূক্ষ্মভাবে ভরটা পরিমাপ করতে পারি। এটা ফিজিক্স ল্যাব বা কেমিস্ট্রি ল্যাব স্কুলে যেগুলো তোমাদের আছে দেখে নিবে, চলবে, বা দেখানো হয়েছে তোমাদের হয়তো অনেক স্কুলে। হ্যাঁ, সাধারণ তুলযন্ত্র এটা একটা কাচের বাক্সের মধ্যে থাকে, দুটো দণ্ড থাকে এরকম। এখানে একটা স্তম্ভের উপরে এটাকে বাহু দুটো এভাবে থাকছে, এখানে প্যান থাকছে, এখানে একটা প্যান থাকছে, দাঁড়িপাল্লা যেটাকে বলছি আমরা, এখানে একটা সূচক থাকে। টোটাল যন্ত্রটাকে আমরা একটা কাচের বাক্সের মধ্যে রাখি, টোটাল যন্ত্রটাকে আমরা একটা কাচের বাক্সের মধ্যে রাখি, কারণ যাতে হাওয়াতে, যাতে বায়ু হাওয়া লেগে যাতে আমাদের এটা না দুলতে থাকে, যাতে আমরা সঠিকভাবে সেটা পরিমাপ করতে পারি। এই সাধারণ তুলযন্ত্রের সাহায্যে আমরা মনে রাখবে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত পরিমাপ করতে পারি। আমরা যে ল্যাবে যে তুলযন্ত্রটা ব্যবহার করি, অবশ্যই আমরা যে ল্যাবে তুলযন্ত্রটা ব্যবহার করি সেখানে বলছি 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত পরিমাপ করতে পারছি। তাহলে 10 মিলিগ্রামের কম পরিমাপ করতে পারি না, আর 211.10 গ্রাম এর বেশি পরিমাপ করতে পারি না। তুলযন্ত্রের যে বাটখারাগুলো থাকে সেই বাটখারাগুলো ভরের অনুপাত কি অনুপাতে থাকে? বাটখারাগুলোর ভরের অনুপাত 5:2:2:1 এই অনুপাতে কিন্তু বাটখারাগুলো থাকে। এই কম সংখ্যক বাটখারা ব্যবহার করে আমরা সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে সর্বোচ্চ 211.10 গ্রাম পর্যন্ত পরিমাপ করতে পারি। কি থাকে, কিভাবে থাকে মিটিয়ে দিচ্ছি আমি। বাটখারাগুলো ভরের অনুপাত কি অনুপাতে নেওয়া হয়? 5:2:2:1। তাহলে এখানে একটা 1 গ্রামে বাটখারা থাকে, দুটো কি গেছে 2 গ্রামের থাকবে, সেটা 5:2:2:1। একটা 5 গ্রামের, ঠিক আছে, 5:2:2:1। 5:2:2:1। তাহলে একটা 1 গ্রামের, দুটো 2 গ্রামের, একটা 5 গ্রামের, প্লাস একটা 10 গ্রামের, দুটো 20 গ্রামের, একটা 50 গ্রামের, একটা 100 গ্রামের থাকে, এটা গ্রাম হিসাবে, প্লাস মিলিগ্রামে একটা 10 মিলিগ্রাম। আর এইটার দিকে খেয়াল রাখবে, তাহলে এই পরিমাপটা তুমি দেখতে পাবে তোমরা। একটা 10 মিলিগ্রামের, দুটো 20 মিলিগ্রামের, একটা 50 মিলিগ্রামের, 10 করে দিই, প্লাস একটা 100 মিলিগ্রাম, দুটো 200 মিলিগ্রাম, আর একটা 500 মিলিগ্রাম। তাহলে এটা দিয়ে আমরা হিসাব করি, তাহলে পাবো 211.10 গ্রাম। তাহলে কি বললাম আমি? বাটখারাগুলো ভরের অনুপাত 5:2:2:1 নেওয়া হয়, তাহলে সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে আমরা যে কোনো ভর পরিমাপ করতে পারি। এই অনুপাতটাকে যদি ঠিক রাখো
তাহলে তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমে কি নিয়েছি আমি, একটা 1 গ্রামের নিয়েছি, দেখো দুটো 2 গ্রামের নিয়েছি, একটা 5 গ্রামের নিয়েছি। এবার 10-এর অনুপাতের দিকে যাচ্ছি, এটা 1-এর দিকে গেলাম। এবার 10-এর, একটা 10 গ্রামের, দুটো 20 গ্রামের, একটা 50 গ্রাম, আর একটা শুধু 100 গ্রামে থাকে। এগুলো জেনারেলি পিতল দিয়ে তৈরি হয়, আমাদের গ্রামে বাটখাগুলো জেনারেলি পিতল দিয়ে তৈরি হয়। আর মিলিগ্রাম যেহেতু খুবই হালকা, আমাদের এগুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। একটা কাঠের বাক্স থাকে আমাদের ছোট, তার মধ্যে খোপ খোপ করা থাকে, তার মধ্যে গ্রামে বাটখাগুলো রাখা থাকে। মিলিগ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা 10 মিলিগ্রাম, দুটো 20 মিলিগ্রাম, একটা 50 মিলিগ্রাম, একটা 100 মিলিগ্রাম, দুটো 200, একটা 500। এইভাবে আমাদের বিন্যাসটা থাকে। এইভাবে আমরা কোনো সাধারণ তুল্য যন্ত্রের সাহায্যে এই ভরটাকে আমরা পরিমাপ করতে পারবো। তাহলে মাথায় রাখবে তোমরা যে 10 মিলিগ্রামের কম আমরা কিন্তু পরিমাপ করতে পারি না। আমরা ল্যাবে যে আমাদের যে তুল্য যন্ত্রগুলো আছে, আমরা যে তুল্য যন্ত্র ব্যবহার করি, সেখানে 10 মিলিগ্রামের কম কিন্তু আমরা পরিমাপ করতে পারছি না। এবং সর্বোচ্চ আমরা এই পরিমাপটা করছি 211.10। এবার হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র তোমরা দেখেছো, স্প্রিং থাকে আমাদের, আর এখানে একটা হুকের মতো থাকে। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুর ওজন পরিমাপ করি। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুর ওজন পরিমাপ করি। কি পরিমাপ করি? ওজন। তাহলে এই আংটা, তুমি যে বস্তুর ওজন পরিমাপ করতে চাও, এটাকে তুমি কোনো একটা জায়গায় ঝুলিয়ে দিলা, নিচে একটা আংটা থাকে, যে জিনিসটা তুমি ওজন করতে পরিমাপ করতে চাও, সেই জিনিসটাকে তুমি এই আংটায় ঝুলিয়ে দিলা। এবার স্প্রিংটা নিচের দিকে নাম, এখানে স্কেলিং করা থাকে, ওজনের স্কেলিং করা থাকছে। তোমার মনে করে এখানে দেখা যাচ্ছে 5, এখানে মনে করে 5 কেজি, রাইট? ঠিক আছে, তাহলে সেই জিনিসটা তুমি এখানে পরিমাপ করতে পারছো, স্প্রিং তুলা যন্ত্র। তাহলে স্প্রিং তুলা যন্ত্রে আমরা কোনো বস্তুর ওজন আমরা পরিমাপ করছি। ঠিক আছে, তাহলে আমরা সাধারণ তুলা যন্ত্রে কোনো বস্তুর ভর পরিমাপ করছি, স্প্রিং তুলা যন্ত্রে কোনো বস্তুর আমরা ওজন পরিমাপ করছি। এবার যদিও আমরা কিন্তু ওজনের সাহায্য নিয়ে কিন্তু ভরটাকে পরিমাপ করছি। কিরকম ভাবে? আমরা পরোক্ষভাবে কিন্তু ভরটা পরিমাপ করছি, ডাইরেক্টলি ভর পরিমাপ করছি না। কোনো বস্তুর বাটখারাগুলির ওজনের সঙ্গে, মনে রাখবে এই জিনিসটি, বাটখারাগুলোর ওজনের সঙ্গে বস্তুর ওজনের তুলনা করে বাটখারাগুলোর ওজনের সঙ্গে বস্তুর ওজনের তুলনা করে বাটখারার ভরের তুল্য বস্তুর ভর আমরা নির্ণয় করি। ঠিক আছে, বাটখারাগুলোর ওজনের সঙ্গে বস্তুর ওজনকে তুলনা করে বাটখারা ভরের তুল্য বস্তুর ভর আমরা নির্ণয় করি। তাহলে পরোক্ষভাবে নির্ণয় করছি। তাহলে বাটখারার ওজন সমান সমান বস্তুর ওজন। ওজন মানে তোমরা জানো ভর গুণিত অভিকর্ষীয় ত্বরণ। তাহলে কি হচ্ছে? বাটখারার ভর ইন্টু জি, বস্তুর ভর জি। ঠিক আছে, জি আর জি দুদিকে যেমন দাঁড়িয়ে পারলে তোমরা জানো বহুজন, এখানেও জি কাজ করছে, এখানেও জি কাজ করছে, দেয়ার ক্যান্সেল ইচ আদার। তাহলে বাটখারার ভর ইকুয়াল টু বস্তুর ভর।
ভাটখারা ভর ইকুয়াল টু বস্তুর ভর। এইভাবে সাধারণ তুল্য যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভরকে পরিমাপ করতে পারি। হচ্ছে যে তাহলে এইটাই তোমাদের থাকলো এতদূর পর্যন্ত। আমি এর পরের পার্টে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের দেখাবো। হ্যাঁ, আর কিছু কিছু জিনিস যেগুলো বাদ, দু একটা জিনিস হয়তো বাদ আছে, সেগুলোকে এর পরের পার্টে আমি দেখিয়ে দেবো তোমাদের। ম্যাথমেটিক্যাল প্রবলেম চ্যাপ্টারটাকে ভালো মতো দেখবে, এর পরের পার্টে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের দেখিয়ে দেবো। আজকের মতো আমি এখানে সমাপ্ত।